পড়া না পারায় মেরুদণ্ডের হাড় ভেঙে দেন, এমনই অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। মাত্র ৯ বছরের এক শিশুকে কাঠের লাঠি দিয়ে মেরে হাড় দেয়া হয়। শুধু তাই নয়, উক্ত ঘটনা পরিবারকে জানালে আরো হুমকিও দেয়া হয় এই ছোট্ট শিশুকে। তো আবার বলে কানলে আরো মার দিন। আবার আরো কয়েকটা ছাত্র বললো যে ওই সময় বলে আবার লাফতিও। পড়া ঠিক মতো বলতে পারেনি শিশু আখি আক্তার, আর সেই অপরাধের শাস্তি হিসেবে অভিযোগ উঠেছে তাকে কাঠের লাঠি দিয়ে এমন ভাবে মারধর করা হয়েছে যে তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার একটি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায়। ভুক্তভোগী আখি আক্তার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। পরিবারের অভিযোগ, গত 24 জুলাই শিক্ষক সাফায়েত তাকে বেধড়ক মারধর করেন। ভয়ে শিশুটি পরিবারকে প্রথমে কিছুই বলেনি, কিন্তু কয়েকদিন পর তীব্র ব্যথায় অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা খুলে বলে সে। যাওয়ার পরে আবারও বলে কোরআনের আয়াত ধরছে, ফার্স্টে ওরই ধরছে, তুমি ওদিনও পারে নাই, যদি মাঝখানে আবার 2 দিন যায় না তাহলে কিভাবে পারবে। তারপরে বলে হ্যাঁ মানে কোনো কথা না, ভিটের মধ্যে চিপি দিয়ে দইরা আমার মেয়ের মানে কাঠের টুকরা মাঝে মধ্যে 2টা। পরিবারের দাবি, হাসপাতালে নেয়ার পর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তার মেরুদণ্ডে গুরুতর আঘাতের বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় অভিযুক্ত 2 শিক্ষকের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়রাও অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন। তবে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। শ্রীনগর থানার ওসি জানান, অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেখতে 2 বছরের শিশু মনে হলেও মিলি আক্তারের বয়স 35 বছর। শুনে চোখ কপালে উঠলেও এটাই সত্য। 28 ইঞ্চি উচ্চতার মিলি আক্তার যেন প্রায় 3 যুগ ধরে থমকে আছেন নিজের শৈশবে। মানে ছোটকাল থেকে বলে না, মানে বৃদ্ধি পায় না আর কি, এই হরমোন জনিত কিছু কারণের জন্য আর কি বৃদ্ধি পায় না। প্রতিদিন সকালে ঘুম ভাঙলেই দাঁত ব্রাশ করতে বসেন মিলি। এরপর সকালের খাবার খেয়ে বাচ্চাদের জেলি ও জুসের খালি বোতল নিয়ে শুরু করেন খেলতে। কখনো কখনো আবার দোলনায় চড়তেও ভালোবাসেন মিলি। মিলির হাঁটাচলা, আচার আচরণ সবকিছু এখনো শিশুদের মতো। ঠিকমতো কথা বলতে না পারলেও আধো আধো গলায় মিলি বলে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আর আনন্দ পেলেই হাসতে দেখা যায় মিলি আক্তারকে। ওর কিছু আবদার থাকে, যেমন এই কয়দিন আগে বলছে একটা গাড়ি লাগবে, তারপরে একটা ছাগল হইলেও ওর সাথে একটু খেলতাম ছাগলের বাচ্চার সাথে, তারপরে এইসব মাঝে মাঝে বলে। মাঝে মধ্যে নিজের অপছন্দের কিছু হলে বাচ্চাদের মতো চট করে রেগে যান মিলি। কখনো মায়ের কোলে, কখনো ভাই, কখনো বা ভাগিনাদের কোলে সময় কাটে মিলি আক্তারের। ও খালি আমার কয় তুই লম্বা হয়ে যাও, কিন্তু আমি লম্বা হই না কেন। তো এইরকম কথা যখন বলে সেই সময় তো আর আমাদের বলার কোনো ভাষা থাকে না। বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পশ্চিম গুলিশাখালী গ্রামের নজরুল ও ফরিদা ইয়াসমিন দম্পতির দ্বিতীয় সন্তান মিলি আক্তার। মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা নজরুল ইসলাম নিরুদ্দেশ হয়ে না ফিরলেও মা এখনো সামলে নিচ্ছেন মিলি আক্তারকে। জীবিকার তাগিদে প্রবাসী একটানা 27 বছর কেটে এসে বাড়ি ফিরে ফরিদা ইয়াসমিন দেখেন তার মিলির বয়স ঠিকই বেড়েছে, কিন্তু শরীরের উচ্চতা বাড়েনি। হরমোনজনিত কারণে 35 বছরের মিলির শারীরিক উচ্চতা হয়েছে মাত্র 2 ফুট 4 ইঞ্চি। এই যে আমার কোলে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে মিলি আক্তার। ওর বয়স হচ্ছে 34 বছর আর উচ্চতা হচ্ছে 28 ইঞ্চি। মা ফরিদা ইয়াসমিনের বয়স যত বৃদ্ধি পাচ্ছে, মিলিকে নিয়ে তার দুশ্চিন্তা যেন ততই বৃদ্ধি পাচ্ছে। তাই মেয়ের ভবিষ্যতের জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চান ফরিদা ইয়াসমিন। আছে কিনা তাও আমরা জানি না। এখন এই যে ভাইয়েরা আসছে, এদের মারফতে যদি আমরা একটু যদি মেইন যারা আছে তাদের কাছে যদি একটু যোগাযোগ করতে পারতাম বা কোনো সহযোগিতা এই মেয়ের ভবিষ্যতের লাগি যদি পাইতাম, বা আমরা তো অনেক কিছু আশাবাদী আশা করি, কিন্তু আশা তো আমরা পৌঁছাইতে পারি না। এখন এদের দিয়ে যদি আমরা একটু পৌঁছাইতে পারতাম তাহলে আশা করা যায় আমার মেয়েটার ভবিষ্যৎবাণী ভালো হইতো। এ বিষয়ে মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ এবং উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ কায়কোবাদ জানান, প্রতিবন্ধী হিসেবে উপজেলায় সরকারি যে সকল সুযোগ সুবিধা রয়েছে তার আওতায় মিলিকে আনা হবে। এখানে এই যে বাচ্চাটা আসলে চিকিৎসা যোগ্য না, যে চিকিৎসা করে এটা ডেভেলপ করবে, এর এই যে সমস্যাটা এটা উত্তরণ করবে, এটা আসলে সম্ভব না। তো সেক্ষেত্রে বিভিন্ন আর্থিক সহযোগিতা করা যেতে পারে, অথবা
আমরা বিনামূল্যে হুইল চেয়ার প্রদান করে থাকি। তার যদি শ্রবণ শক্তির কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমরা বিনামূল্যে হিয়ারিং এইড এটাও সরবরাহ করে থাকি। তো এই ধরনের যদি কোনো অ্যাসিস্টিভ ডিভাইস প্রয়োজন হয় তাহলে এগুলো আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিতে পারবো। ইউনিয়নের মিলি আক্তার, তার কথা আমি ইতিমধ্যে জেনেছি। সে আসলে শারীরিকভাবে অনেকটা প্রতিবন্ধী, আমার কাছে এরকম মনে হয়েছে। সে প্রতিবন্ধী হিসাবে ভাতাও পায় সমস্যা বর্জিত উপর থেকে। তো আমি তার সম্পর্কে জেনেছি। আমি চেষ্টা করব আমাদের সরকারি সুযোগ সুবিধা যেগুলো আছে তার আওতায় তাকে নিয়ে আসার জন্য, এবং তার খোঁজখবর নিয়েই আমরা এটা আসলে সিদ্ধান্ত নিব যে তাকে কিভাবে আমরা সহায়তা দিতে পারি। চায়ের টং দোকানে এইচএসসি পরীক্ষার খাতা দেখছেন, আড্ডার সাথে সাথে চলছে উত্তরপত্র মূল্যায়ন। এমনই অভিযোগে সিলেটে ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য। অভিযানে ঘটনাস্থল থেকে অনেকগুলো এইচএসসি উত্তরপত্র জব্দ করা হয়। শনিবার গভীর রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানে এই অভিযান চালায় সিলেট শিক্ষা বোর্ড। উনি আমাদের পরীক্ষক ছিলেন, এখন উনি একটা পাবলিক প্লেসে বসে উনি খাতা দেখতেছিলেন ওনার বন্ধু বান্ধবদের। অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন সোহান, যিনি সিলেট মেট্রো সিটি ওমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক। পরে আমরা যখন ইনফরমেশন পাওয়ার পরে আমরা সাথে সাথে আমার বোর্ড কর্তৃপক্ষ আমরা কয়েকজন মিলে গেলাম ওইখানে, গিয়ে পরে পুলিশ প্রশাসনকে খবর দিয়ে খাতাগুলো পরে আমরা পুলিশ প্রশাসন জব্দ করে নিয়ে গেছে। পরে অবশ্য আমাদের হেফাজতে দেওয়া হয়েছে আর কি খাতাগুলো। উক্ত ঘটনার পর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে বোর্ডের হেফাজতে নেয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানা যায়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যে খাতা দেখার কথা, উনি ঘরে বসে উনি বাইরে দোকানে বসে খাতা দেখতেছিল। এটা পাবলিকের দিকে এমন হয় ওনাকে সংবাদ দিচ্ছে শিক্ষা বোর্ডের যারা আছে এদেরকে। এরা আসতো, আইসা পরে বললো যে আমাদের একটু হেল্প করেন, খাতা আছে তো সরকারি খাতা ছাত্রদের। পরে বললাম ঠিক আছে কি করা লাগবো, নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওনারা বললো যে আমরা একটা চিঠি করি আর তার কাছে খাতাগুলি আমরা বুঝে নিয়ে যাচ্ছি। স্থানীয়দের দাবি শুধু ওই রাতেই নয়, এর আগের রাতেও একই স্থানে উত্তরপত্র মূল্যায়নের কাজ চলেছে। এমনকি পরীক্ষকের বাইরেও অন্যদের হাতে খাতা দেয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষা বোর্ড জানিয়েছে ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পায়ে হেঁটে প্রায় 1100 কিলোমিটার পথ পাড়ি দিলেন, বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়েছেন সচেতনতার বার্তা। বলছি ফাহিম মুনতাসিরের কথা, যিনি টেকনাফ থেকে বাংলাবান্দা পর্যন্ত বিশাল এ দূরত্ব পাড়ি দিয়েছেন পায়ে হেঁটে। ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার তরুণ ফাহিম মাত্র 21 দিনে শেষ করেছেন এ ব্যতিক্রমী পদযাত্রা। পুরো যাত্রায় তার একটাই বার্তা, কালো ধোয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়। আমার মনে হয়েছে যে মানুষ হয়ে যেহেতু জন্মেছি, আমার কিছু দায়বদ্ধতাই প্রকৃতির কাছে আছে, দায়বদ্ধতা থেকে হাঁটতে বেরোনো। গত 10 জুলাই টেকনাফের শাপলা 0 পয়েন্ট থেকে যাত্রা শুরু করে তিনি পেরিয়েছেন চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, তেঁতুলিয়া সহ দেশের বিভিন্ন জেলা। গত 10 জুলাই টেকনাফের শাপলা 0 পয়েন্ট থেকে আমার হাঁটা শুরু হয়। তেঁতুলিয়ার বাংলাবান্ধা 0 পয়েন্টে এসে আমার হাঁটা শেষ করলাম। অবশেষে জাতীয় পতাকা হাতে পৌঁছে যান বাংলাবান্ধার শূন্যরেখায়, পূর্ণ করেন নিজের স্বপ্ন। এই পৃথিবীতে যেমন আমার বাঁচার অধিকার আছে, প্রত্যেকটা প্রাণী পশু পাখি বাঁচার অধিকার আছে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা আমাদের এমন কোনো আচরণ করা উচিত হবে না যে আচরণের মাধ্যমে বাকিদের জীবন হুমকির মধ্যে পড়ে। আমরা পুকুর ভরাট করছি, গাছ কেটে ফেলছি, বিকল্প আরেকটা গাছ আমরা রোপণ করছি না, আমরা পুকুর আরেকটা খনন করার চেষ্টা করছি না, জলাধারগুলো এখন একে একে হচ্ছে স্থলভূমিতে পরিণত হচ্ছে, যা আমাদের হতাশার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে হাঁটা। আমরা জানি যে সুস্থ থাকার জন্য হাঁটাটা খুব জরুরি, কারণ একজন মানুষ সুস্থ ব্যক্তির জন্য হাঁটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বলছে। আর না হাঁটার কারণে ডায়াবেটিস এবং হৃদরোগের মতো সংকটগুলো আমাদের মধ্যে। পথের প্রতিটি বিরতিকে তিনি বানিয়েছেন সচেতনতার মঞ্চ। চায়ের দোকান, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, যেখানেই গেছেন সেখানেই মানুষকে আহ্বান জানিয়েছেন প্রতিদিন অন্তত 10,000 কদম হাঁটতে, গাছ লাগাতে এবং পরিবেশ রক্ষা করতে। আমার এই চলার পথে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বাজারে এবং
জনসমাগমে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে এই যে প্রকৃতির উপরে আমরা যে নির্যাতন করছি, নিপীড়ন করছি, দুর্যোগগুলো আসার পর বলছি প্রাকৃতিক দুর্যোগ, আরো কিছু কতটা প্রাকৃতিক দুর্যোগ, এই প্রশ্নগুলো আমাদের কাছে থেকে যায়। আমার কাছে মনে হয় যে জীববৈচিত্র্য ধ্বংস করার কোনো অধিকার আমাদের নাই। নিজের অর্থায়নে শুরু করা এ যাত্রায় মানুষের ভালোবাসাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। আমার এই চলার পথে মানুষের কাছে বার্তা একটাই যে আসুন পরিবেশ বাঁচাই, পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো। আর অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই চলার পথে যারা সাথী হিসাবে সাথী ছিল। ফাহিম শুধু 1100 কিলোমিটার পথ হাঁটেননি, ছড়িয়ে দিয়েছেন সচেতনতার বার্তা। সুস্থ থাকতে হাঁটুন, প্রকৃতিকে বাঁচান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যান একটি বাসযোগ্য পৃথিবী। খাতা কলম ছাড়াই দোকানের খুঁটিতে হিসাব রাখেন। ডিজিটাল এ যুগে চক দিয়ে দাগ কেটে হিসাব কষেন তিনি। 1 কাপ চায়ের দাম 5 টাকা। কেউ 1 কাপ চা বাকি খেলেই টেনে দেন একটি দাগ। দিন শেষে বা মাস শেষে সেই দাগ দেখেই বলে দেন কার কত টাকা বাকি। টাকা 5 টাকা, 2টা দাগ 10 টাকা, 50 টাকা, 10টা 50 টাকা, 100 টাকা দাগ দিনে 500 টাকা। সবচেয়ে অবাক করা বিষয় হলো কোথাও কোনো নাম লেখা নেই, তবুও প্রতিটি দাগ কোন গ্রাহকের সেটি যেন মুখস্থ মান্নু মিয়ার। কিছু জানে লেখাপড়া জানে বাবা, আইডিয়া আল্লাহর হুকুম, আইডিয়া মিলিয়ে দেয়, এটা ওয়ার এটা ওয়ার এটা ওয়ার আইডিয়া আছে একটা, যখন যাচ্ছে মনে হয়ে যায়। 40 বছর ধরে 1 টাকাও হিসাবের গড়মিল করেননি। দোকানের বাঁশের খুঁটি, কাঠের ঢোপ আর সিমেন্টের পিলারে চকের ছোট ছোট দাগ, এগুলোই তার বাকির খাতা। আমি আজ 40 বছর আগে এই বাজার দোকান দিয়েছি। আমার আগে হতো না, আমি একাই দিয়েছি দোকান। যারা ডর সব দোকানদার হলো, আমি লেখাপড়া যাইনি। আমার নামই মান্নুমাল বাজার দিয়েছে, আমার নামই বাজারটা হয়েছে। আমি লেখাপড়া যাই না, এই দাগ টেনে হিসাবটা রাখি। আমার লেখা আমি শুধু বুঝতে, কেউ বুঝতে পারি না। আমি 250-300 কাপ চা বেচি, 200 কাপ লগত, 100 কাপ বাকি, তো দাগের নাম দাগিল বেখে লেগেছে। দেখে ছোটবেলার সেই ট্যালি অঙ্কের উপাত্ত মনে হলেও এটি দোকানে পণ্য বিক্রি ও বাকির হিসাব। দাগের ধরন দেখেই দোকানি বলে দিতে পারেন কোনটি কোন ক্রেতার হিসাব। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS 250-300, হাফ বাকি হাফ লগত। দেওয়ালে দাগ দিয়ে রাখেন এবং তিনি পরবর্তীতে দাগগুলা অনুযায়ী তাদের কাছ থেকে পাওনা ফেরত নিয়ে থাকেন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চা দোকানি মান্নু মিয়া অক্ষর জ্ঞানহীন হলেও তার হিসাব রাখার পদ্ধতি অবাক করছে সবাইকে। মান্নু আমার লেখাপড়া জানে না, ও চা বিক্রি করে, চা বিক্রি করে দাগ টানে, দাগ টানার মাধ্যমে বলতে পারে। এই দাগ টানে লেখা রাখে, মানে কোনো লেখা যেন দাগ টানে, কাস্টমার এটা কোনটা কিরকম কে কয়টা দিনে চা খায় সেই হিসাবে দাগ টানে, ওর দাগই বুঝতে পারে, তাছাড়া অন্য কেউ আমরা বুঝতে পারি। প্রযুক্তির যুগে যেখানে মানুষ হিসাব রাখতে মোবাইল অ্যাপ ব্যবহার করে, সেখানে একজন অক্ষর জ্ঞানহীন মানুষ শুধু স্মৃতিশক্তি আর সততার জোরে 40 বছর ধরে চালিয়ে যাচ্ছেন সফল ব্যবসা। আসলে আশ্চর্য হয়, কারণ হলো যে তিনি তার সিগনেচার করতে জানেন না, কিন্তু রোমান সংগ্রহের মাধ্যমে সে দাগগুলা এনে চায়ের হিসাবগুলো করে, দাগ দিয়ে লেখে বা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা লেখে, 0 পর্যন্ত এগুলো লিখতে জানে, বাট তিনি এই সিগনেচারটা করতে পারেন না। মান্নু মিয়ার গল্প যেন প্রমাণ করে ডিগ্রি নয়, সততা, অভিজ্ঞতা আর মেধাই মানুষকে সত্যিকারের সফল করে তোলে।